হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো ক্লাস 9-এর নব সৃষ্টির উপর সম্পূর্ণ আলোচনা, তার উপর প্রশ্নোত্তরের ভিডিও অলরেডি আপলোডেড আছে। মনে হয়েছে আরও দুটো দিতে হবে, আপাতত একটা দিচ্ছি, আর একটা পার্ট পরে আপলোড করব, মানে পরে বুঝে একটু সাম আপ করে যেগুলো বাকি থাকবে পরে। তো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি, আর যারা আগের দুটো দেখোনি প্লিজ দেখে এসো। তো আজকের প্রথম প্রশ্ন লেখো, এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো। কে কোথায় এমন মন্তব্য করেছেন, বক্তা কোন প্রসঙ্গে কি বলতে চেয়েছেন, অথবা রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, উদ্ধৃতাংশের উৎস সহ বক্তার এমন উক্তির বিবরণ লেখো বা কারণ লেখো। বহু ভাষাবিদ সাহিত্যিক সৈয়দ মুস্তাবা আলী নব সৃষ্টি প্রবন্ধে আলোচ্য কথাটি বলেছেন। প্যারাচেঞ্জ, সাহিত্যিকের রচনার ভাষা কিসের উপর অনেকাংশে নির্ভর করে সে কথা প্রসঙ্গে লেখকের এমন উক্তি। সকল প্রকার রচনাতেই একই রীতির ভাষার প্রয়োগ করা যায় না, তাতে লেখার গুরুত্ব বজায় থাকে না। স্থান, কাল, পাত্র, বিষয় ইত্যাদির চাহিদা অনুসারে লেখক তার রচনায় ভাষার প্রয়োগ করেন। আলোচ্য রচনায় লেখক যে বিষয়টিকে অধিক গুরুত্ব সহকারে বলতে চেয়েছেন তা হল রচনার ভাষা সর্বদাই নির্ভর করে তার বিষয়বস্তুর উপর। বিষয়বস্তুর গাম্ভীর্য বজায় রাখার কারণেই রচনার ভাষা বিভিন্নতা পেয়ে থাকে। তাই রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে আরবি ফার্সি ব্যবহার করেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। কবি নজরুলের লেখায় শহীদ, ইনকিলাব ইত্যাদি শব্দ পাওয়া গেছে। এই প্রসঙ্গেই লেখক জানিয়েছেন, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা তো সংস্কৃত শব্দবহুল হবেই, আবার মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা তৎকালীন কলকাতার পথ্য চলিত ভাষা হুতম ঘেঁষা হতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় ভাষায় যে গাম্ভীর্য থাকবে, বাঁকা চোখের ভাষায় তা থাকবে না, সেখানে থাকবে চটুলতা। এই কারণেই লেখক বলেছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভরশীল। উল্লেখিত এ স্থলে আরেকটি কথা বলতে লেখক এই কথাই বলতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, বাংলায় সংস্কৃত ও ইংরেজি ভাষার চর্চা এখনো প্রয়োজন বলে লেখক মনে করেছেন কেন, অথবা দিতে হবে না, ঠিক আছে, এটা লাইন তুলেও সেম প্রশ্ন আসতে পারে। লেখো আনসার। প্রাবন্ধিক সৈয়দ মুস্তাবা আলী নব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় বিদেশি ভাষার প্রভাব সম্পর্কে বিস্তারিত ও সুন্দর আলোচনা করেছেন। সেই প্রেক্ষিতেই তিনি বলেছেন, নানা সময়ে নানা কারণে বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রবেশ ঘটেছে, তাতে বাংলা শব্দভাণ্ডারই সমৃদ্ধ হয়েছে। এখনও বাংলার প্রয়োজনেই বিদেশি ভাষা চর্চার প্রয়োজন আছে। দীর্ঘকাল এদেশে সংস্কৃত চর্চা বর্তমান ছিল, ফলে যুগ যুগ ধরে বহু সংস্কৃত শব্দ বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। বাংলা শব্দভাণ্ডারে স্থিত তৎসম, তদ্ভব বা অর্ধতৎসম শব্দ তো প্রকৃতপক্ষে সংস্কৃত শব্দেরই দান। এখনও প্রয়োজনীয় বহু বাংলা নতুন শব্দ তৈরির জন্য সংস্কৃত শব্দভাণ্ডারের ধাতু বা শব্দের উপর নির্ভর করতে হয়। যতদিন সংস্কৃত চর্চা বাংলায় থাকবে ততদিন এভাবেই বাংলা ভাষায় সংস্কৃতের প্রভাব বজায় থাকবে। তাই লেখক বলেছেন, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। এটা বইয়ের লাইন, কিন্তু কোট করো না। আমি সবসময় বলি বইয়ের লাইন লেখো, কিন্তু কোট করো না। কোট করলে অ্যাজ ইট ইজ স্পেলিংগুলো লিখতে হয়। যদি বাই চান্স একটা স্পেলিং ভুল যায় তখন কিন্তু মার্কস কাটা যাবে। কোট করো না, তাহলে লিখে দিও, তাহলেই হবে, কোট করার দরকার নেই। প্যারাচেঞ্জ, এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং দীর্ঘদিন এদেশে ইংরেজ শাসন বর্তমান থাকায় বহু ইংরেজি শব্দ বাংলা শব্দভাণ্ডারে অবলীলায় প্রবেশ করেছে। বাংলা শব্দের অপ্রতুলতার কারণেই এখনও দর্শনতত্ত্ব, বিজ্ঞান চর্চা, নন্দন তত্ত্বের ক্ষেত্রে বহু ইংরেজি শব্দ আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ টেকনিক্যাল শব্দের প্রয়োজনে ইংরেজির উপরে নির্ভর করতে হয়। নেক্সট প্রশ্ন লেখো, জীবনমৃত এসব শব্দের একটা খতেন নিলে ভালো হয়। জীবনমৃত শব্দ বলতে লেখক কি বুঝিয়েছেন, প্রসঙ্গসহ লেখকের বক্তব্য বিষয়ের প্রতি আলোকপাত করো। অথবা কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে কোথায় এমন মন্তব্য করেছে, এমন মন্তব্যের কারণ আলোচনা করো। জীবিত থেকে মৃতের মতো আচরণ করে যে, সেই হলো জীবন মৃত।
সৈয়দ মুজতবা আলী নব নব সৃষ্টি প্রবন্ধে উল্লেখ করেছেন যে কিছু শব্দ এখনও বাংলাদেশে বর্তমান থাকলেও তাদের প্রয়োগ নেই বললেই চলে, যেমন আরবি ফার্সি শব্দ। লেখকের মতে এরাই জীবনমৃত শব্দ। প্যারাচেঞ্জ। যুগে যুগে বাংলা শব্দ ভাণ্ডারে বিদেশি শব্দের প্রবেশ ঘটেছে। তাদের অনেকগুলি বর্তমানে প্রচলিত, আবার কিছু এখন অচলিত। এই প্রসঙ্গেই লেখক আলোচ্য উক্তিটি করেছেন। প্যারাচেঞ্জ। লেখকের মতে যে সকল আরবি ফার্সি শব্দ বহুকাল আগেই বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে তাদের অনেকগুলিই আমাদের ভাষাতে দীর্ঘকাল বর্তমান থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বর্তমানেও কোনো কোনো লেখক নতুন সব বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে শুরু করে হুতম অবধি অচলিত আরবি ফার্সি শব্দগুলোকেই তুলে এনে নতুনভাবে ব্যবহার করার চেষ্টায় মগ্ন হয়েছেন। লেখকের মতে কিছুদিন আগেও এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা কষ্টকর ছিল, কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের বাধ্য হয়েই মধ্যযুগীয় কিছু কাব্য বা পুরনো বাংলা সাহিত্য অধ্যয়ন করতে হয়। ফলে তারা উক্ত শব্দের অনেকগুলি অনায়াসে বুঝতে পারবে এবং এর ফলে অনেক অপ্রচলিত আরবি ফার্সি শব্দ নতুনভাবে জীবন পাবে। নেক্সট, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। উদ্ধৃতাংশের মাধ্যমে লেখকের কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অথবা প্রাবন্ধিকের এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করে এই প্রসঙ্গে উল্লেখিত বাঙালি জাতির চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধের আলোচ্য অংশে লেখক বাংলা শব্দ ভাণ্ডার নানা বিদেশি শব্দে সমৃদ্ধশালী হয়েছে বলে মন্তব্য করেছেন। তবে শব্দ সংগ্রহে পরমুখাপেক্ষিতা থাকলেও সাহিত্য সৃষ্টিতে বাংলা সাহিত্য অবশ্যই মৌলিকতার পরিচয় দিয়েছে। এই প্রসঙ্গেই লেখকের মতে বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হলো পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যতে তোমরা পড়বে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, এগুলো যখন মানে যদি কেউ বাংলায় অনার্স নাও, ইভেন পাসে পড়লেও এগুলো পড়বে। এখানে মহাভারতের কৃষ্ণই যে কেবল বাঙালির আদরণীয় কানুতে রূপান্তরিত হয়েছে তা নয়, শ্রীমতী রাধিকাও বাঙালির ঘরের মেয়েতে রূপান্তরিত হয়েছে। লেখকের মতে ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। বাঙালি তার মন প্রাণ উজাড় করে ঢেলে দিয়েছেন পদাবলী সাহিত্যে। তাই পদাবলী সাহিত্যের প্রাণ ও দেহ উভয়ই খাঁটি বাঙালি। প্যারাচেঞ্জ। সত্য, শিব ও সুন্দরের প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতি চিরকাল অসত্য অসুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তা ধর্ম, রাজনীতি, সাহিত্য সর্বক্ষেত্রেই প্রযোজ্য। এর জন্য সে গতানুগতিকতা বা ঐতিহ্যের বিরুদ্ধেও দাঁড়িয়েছে, তবে কখনোই উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেয়নি। যখনই কোনো বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পর্যবসিত হয়েছে তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বাঙালি জাতি। বলা বাহুল্য এই বিদ্রোহ হিন্দু মুসলিমের মিলিত বাঙালি জাতির বিদ্রোহ। সত্য সুন্দরের প্রতিষ্ঠায় ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। এটি বাঙালির আত্মিক স্বরূপ তথা জাতীয় বৈশিষ্ট্য। নেক্সট, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো, অথবা কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো। বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি প্রবন্ধের উদ্ধৃত অংশে বাংলা ভাষায় বিদেশি শব্দের প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক বাঙালি জাতির বৈশিষ্ট্যের প্রতি আলোকপাত করেন এবং সেই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি তিনি করেছেন। প্যারাচেঞ্জ। ধর্ম কথার অর্থ হলো ধারণকারী, কিন্তু যুগে যুগে তা হয়ে উঠেছে প্রথাগত এক সংস্কার। আলোচ্য প্রবন্ধে লেখক হিন্দু ও মুসলিম ধর্মের কথাই বলেছেন। আবার জাতি বলতে দুই বাংলার মিলিত হিন্দু মুসলিম তথা বাংলার ভাষাভাষী মানব জাতিকেই বোঝানো হয়েছে। পরকে আপন করার সহজাত বৈশিষ্ট্য যেমন বাঙালির কাছে, তেমনি বাঙালি জাতির এক মৌলিক বৈশিষ্ট্য হল বিদ্রোহী সত্তার প্রকাশ। রাজনীতি, ধর্ম, সাহিত্য যেখানেই অসত্য অসুন্দরের প্রকাশ ঘটেছে সেখানেই সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালির বিদ্রোহী সত্তা জাগ্রত হয়েছে।
গতানুগতিকতা বা ঐতিহ্যের দোহাই দিয়ে অমর্ত্যকে মেনে নিয়েনি বাঙালি। তবে বিদ্রোহ যেখানে উচ্ছৃঙ্খল রূপ পেয়েছে সেখানে উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও বাঙালি রুখে দাঁড়িয়েছে। হিন্দু ও মুসলিমের ধর্মীয় চেতনা পৃথক হলেও বাঙালি জাতিরূপে তাদের আত্মিক বন্ধনকে তা শিথিল করতে পারেনি। অর্থাৎ সত্য শিব সুন্দরের সাধনায় হিন্দু মুসলমান উভয়েই সমান তৎপর হয়েছে। বাঙালি জাতিরূপে তারা একত্রে কাজে যুক্ত হয়েছে। ধর্মীয় ভেদাভেদ বাঙালির জাতীয় চরিত্রকে বদলাতে পারেনি বলে লেখকের বিশ্বাস। এ কারণেই প্রাবন্ধিক আলোচ্য মন্তব্যটি করেছেন। আচ্ছা, এখানে না আমি একটা কথা বলবো, ভাষাগত বৈচিত্র্য এবং জাতি মানে ধর্মগত বিভেদ আর জাতিগত বিভেদ এই দুটোকে মানুষে গুলিয়ে ফেলে। অনেক শিক্ষিত লোকের মুখে আমি শুনেছি ওরা মুসলিম বাংলায় কথা বলছে, মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে মুসলিম হলে সে বাঙালি নয়, হিন্দি ভাষী। এটা কিন্তু ঠিক নয়। এটা আমি কাউকে আঘাত দিই বা কিছুতে না, এই কথাটা আমার নিজের খুব ব্যক্তিগতভাবে খটা লাগে। সেটাই, যারা বঙ্গদেশে বসবাস করে, যাদের মাতৃভাষা বাংলা, তারা বাঙালি। তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে। এটা ভাষাগত বিভেদ। যেমন আমেরিকায় থাকে, সে হয়তো ইংলিশে কথা বলে, তাই তো আমরা এটা ধরে নিই, কিন্তু তার বললে সেখানে কি কোনো বাঙালি থাকে না? থাকে। তো এটা আর একটা আছে আমাদের ধর্মের ভেদাভেদ, যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন, এটা একটা ভেদ। এটা ধর্ম দিয়ে কিন্তু ভাষা কন্ট্রোল হয় না। এই দুটোকে না অনেকেই, অনেক শিক্ষিত মানুষ গুলিয়ে ফেলে। তাই আমি বলছি খ্রিস্টান মানে সে ইংলিশে কথা বলবে না, সে বাঙালি খ্রিস্টান হতে পারে, তাই তো? এটাই। আবার অনেক হিন্দু সে তো বিহারিও হতে পারে, সে হতে পারে নন বেঙ্গলি, সে হয়তো হিন্দি ভাষী, তারা কি হিন্দু নয়, ব্রাহ্মণ নয়? তো এইটাই একটা ভেদাভেদ আমি দেখেছি, যে একটা পার্টিকুলার ধর্মের সাথে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে মিক্স আপ করা হয়। এটা কখনোই ঠিক না। যার যা মাদার টাং, যে যে অঞ্চলে বাস করে সে অনুযায়ী তার মাদার টাং গ্রো করে, সে সেই ভাষাটার অন্তর্গত। কিন্তু তার মানে তার ধর্ম যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিফাইন করা যায়, সেটা কিন্তু কখনোই না। এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট, আধুনিক বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল বলা যায় কিনা আলোচনা করো। লেখ। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে বলেছেন যে আধুনিক বাংলা ভাষা স্বয়ং সম্পূর্ণ বা আত্মনির্ভরশীল নয়। যুক্তির মাধ্যমে লেখক তার মন্তব্যকে প্রতিষ্ঠিত করেছেন। প্যারাচেঞ্জ। লেখকের মতে ভাষা যখন কোনো নতুন চিন্তা বা অনুভূতির জন্য নতুন শব্দের প্রয়োজনে নিজ শব্দ ভাণ্ডারে রসদ খুঁজে পায় বা নিজ শব্দ ভাণ্ডারে সঞ্চিত ধাতু বা শব্দকে পরিবর্তন করে প্রয়োজনীয় শব্দ গঠন করে নেয়, তখন সেই ভাষা আত্মনির্ভরশীল হয়। বাংলা শব্দ ভাণ্ডারের নিজস্ব প্রয়োজন মেটানোর মতো উপযুক্ত শব্দের অভাব ছিল এবং রয়েছে। ফলে সেই অভাব মেটাতে অন্য ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ ঋণ করতে হয়েছে এবং হচ্ছে। নেক্সট, একদা বাংলায় পাঠান মোগলের শাসন কায়েম ছিল। সেই যুগে শাসন কার্য পরিচালনার প্রয়োজনে বহু আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, যেমন আইন আদালত খাজনা খারিজ ইত্যাদি। কমা দিয়ে দিয়ে লিখবে, আইন আদালত খাজনা খারিজ ইত্যাদি। রবীন্দ্রনাথ তার রচনায় আবরু ইজ্জত ইমান ইত্যাদি বিদেশি শব্দ অবলীলায় ব্যবহার করেছেন। নজরুল ইনকিলাব শহীদ প্রভৃতি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এমনকি বিদ্যাসাগরও ছদ্মনামে লেখা বিভিন্ন রচনায় আরবি ফার্সি শব্দ প্রয়োগ করেছেন। প্যারাচেঞ্জ। পাশ্চাত্য শিক্ষার প্রভাব ও এদেশে দীর্ঘদিন ইংরেজ শাসনের ফলে বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষার ক্ষেত্রে ইংরেজি শব্দের উপর এখনও অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। সুতরাং পূর্বোক্ত আলোচনা থেকে বলা যায় আপন প্রয়োজনে নানা সময়ে অন্যান্য ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ গ্রহণ করে বাংলা শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। তাই বর্তমান বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল বলা যায় না। নেক্সট, বাংলা ভাষায় আরবি ভাষীর প্রভাব সম্পর্কে নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। লেখ। নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তফা আলী আলোচনা প্রসঙ্গে বলেছেন যে আধুনিক বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। তাই যখনই কোনো নতুন চিন্তাভাবনা বা নতুন শব্দের প্রয়োজন হয়েছে বা হচ্ছে,
তখনই বিদেশি ভাষা বা অন্য কোনো ভাষার শব্দভাণ্ডার থেকে শব্দ ধার করে নিজের প্রয়োজন মেটাতে হয়েছে বাংলা ভাষাকে। এই সূত্রে আরবি ফার্সি শব্দ বাংলায় প্রভাব ফেলেছে। প্যারাচেঞ্জ। মোগল পাঠান যুগে শাসনকার্য পরিচালনা ও রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে প্রচুর আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করে, যেমন আইন, আদালত, খাজনা, খারিজ ইত্যাদি। প্যারাচেঞ্জ। সাহিত্য হলো সমাজের দর্পণ, তাই সমাজের প্রচলনের সঙ্গে সঙ্গে বিশিষ্ট সাহিত্যিকগণের রচনাতেও আরবি ফার্সি স্থান করে নেয়, যেমন রবীন্দ্রনাথ তার রচনায় স্বচ্ছন্দে আবরু, ইমান, ইজ্জত ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। নজরুলের লেখায় শহীদ, ইনকিলাব ইত্যাদি শব্দের প্রয়োগ ঘটেছে। বিদ্যাসাগর মহাশয় তার ছদ্মনামে লেখা চলিত গদ্যে প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুখী বলে উল্লেখ করেছেন। প্যারাচেঞ্জ। প্রাবন্ধিক মনে করেছেন যে সকল আরবি ফার্সি শব্দ বহু আগেই বাংলায় প্রবেশ করেছে তারা আরও বহুকাল বাংলায় থেকে যাবে। আবার বিশ্ববিদ্যালয়ের দৌলতে প্রাচীন আরবি ফার্সি শব্দের মেয়াদ বাংলা ভাষায় বৃদ্ধি পাবে। লাস্ট প্রশ্ন। বাংলা ভাষায় প্রধান ও অপ্রধান আগন্তুক শব্দের উল্লেখ করে তাদের সম্পর্কে আলোচনা করো। সৈয়দ মুস্তফা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় আগত বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা করেছেন। লেখকের মতে বাংলা ভাষায় আগত প্রধান শব্দগুলি হলো আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ। প্যারাচেঞ্জ। বাংলা শব্দভাণ্ডে গৃহীত যে সকল বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রভাব ফেলতে পারেনি তাদের অপ্রধান আগন্তুক শব্দ বলা হয়, যেমন স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজ ইত্যাদি ভাষার শব্দ। প্যারাচেঞ্জ। প্রশাসনিক ও রাজনৈতিক কারণেই বাংলা ভাষায় আরবি ফার্সির প্রবেশ ঘটেছে, তবে দীর্ঘদিন ধরে দেশের মক্তব মাদ্রাসায় আরবি পড়ানো হলেও ভারতীয় আর্যগণ আরবির তুলনায় ফার্সিতেই অভিভূত ছিলেন। উর্দু সাহিত্যের মূল সুরও আরবি নয়, ফার্সির সঙ্গে বাঁধা। তবে বর্তমানে দুই বাংলাতেই আরবি ফার্সির চর্চা ক্রমহ্রাসমান। তাই এই দুই ভাষা থেকে নতুন শব্দ বাংলায় আর ঢুকবে না বলেই লেখকের ধারণা। তবে ইতিমধ্যেই যেগুলি ঢুকেছে এবং বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে যেগুলির চর্চা চলছে তারা আরও বহুকাল বাংলা ভাষায় থেকে যাবে, আরও বহুকাল। নেক্সট প্যারা। পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং এদেশে দীর্ঘকাল ইংরেজ শাসন বর্তমান থাকায় বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এখনও নন্দনশাস্ত্র, দর্শনশাস্ত্র, বিজ্ঞানের টেকনিক্যাল শব্দের জন্য ইংরেজি শব্দ ধার করতে হয়, তাই ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি বলে লেখক মনে করেছেন। এবং বর্তমান যুগে তো আমরা ইংরেজি বন্ধের কোনো ব্যাপার দেখব না, যেহেতু এটা অনেক আগের লেখা, তাই প্রাবন্ধিক এটা লিখেছে, এটা মাথায় রেখো। নেক্সট প্যারা। লেখকের মতে স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি শব্দ এত সামান্য পরিমাণে বাংলা শব্দভাণ্ডারে এসেছে যে তাদের নিয়ে ভাবনার কারণ নেই, আর সংস্কৃত শব্দ বিদেশি নয় বলে এই আলোচনায় সংস্কৃতকে রাখা হয়নি। ঠিক আছে, আপাতত এইগুলো করলে হবে, আর বাকি পরে কিছু মনে হলে আমি আলাদা আর একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, আপাতত এটাই থাকলো। আশা করি কাজে লেগেছে। আর তোমাদের মাথায় বারবার আমি বলি, যদি কিছু প্রশ্ন থাকে যেগুলো লিখিয়ে দিলে বা আলোচনা করে একটু বুঝিয়ে দিলে তোমাদের হেল্প হবে, অবশ্যই বলো, আমি সেটা করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।